আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নারকীয় এক হামলা চালালো হিজবুল্লাহ। ৮টি সাঁজোয়া যান, 4টি মেরকাভা ট্যাঙ্ক সম্পূর্ণ বিধ্বস্ত। 23 হায়না সেনাকে জাহান্নামে পাঠালো প্রতিরোধ যোদ্ধারা। ট্রাম্পের জন্য বড় অপমান, মার্কিন নৌবাহিনীকে পরাজিত করে 25+ ইরানি জাহাজ হরমুজ অবরোধ ভেদ করল। ইরানে যুদ্ধ চান না সেনারা, ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা মার্কিন সেনাদের, বিক্ষোভে আটক 60। ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এবার নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিলেন হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী মাজিয়ার। মানবতার শিকারী, নৃশংসতার জন্য ট্রাম্প ও নেতানিয়াহুকে তীব্র সমালোচনা অ্যামনেস্টির। মসজিদে অগ্নিসংযোগ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর। মার্কিন ইরান সংঘাতের প্রভাবে ফ্রান্সের ক্ষতি 6 বিলিয়ন ইউরো। ফ্রান্সের অর্থমন্ত্রী দিলেন ভয়াবহ তথ্য। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নারকীয় এক হামলা চালালো হিজবুল্লাহ। 8টি সাঁজোয়া যান, 4টি মেরকাভা ট্যাঙ্ক সম্পূর্ণ বিধ্বস্ত। 23 হায়না সেনাকে জাহান্নামে পাঠালো প্রতিরোধ যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতি কার্যকরের মাত্র 4 দিনের মাথায় দক্ষিণ লেবাননের রণক্ষেত্রে ফের নারকীয় এক হামলা চালালো হিজবুল্লাহ। যুদ্ধবিরতির ধারাবাহিক ইসরায়েলি লঙ্ঘনের জবাবে গেরিলা যোদ্ধারা তাইয়েবা থেকে দেইর সেরিয়ান যাওয়ার পথে অগ্রসর হওয়া 8টি সাঁজোয়া যানের বহরকে প্রিপ্লান্টেড আইইডির ফাঁদে ফেলে দেয়। এই ধ্বংসযজ্ঞে 4টি মেরকাভা ট্যাঙ্ক সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলে হিজবুল্লাহ দাবি করেছে। প্রতিরোধ যোদ্ধাদের দাবি, এই হামলায় 23 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহর সামরিক মিডিয়া জানিয়েছে, এই অপারেশনটি বিকেলে চালানো হয়। 2টি পর্যায়ে বিস্ফোরণ ঘটানো হয়। প্রথমটি দুপুর 3টা 40 মিনিটে এবং দ্বিতীয়টি বিকেল 4টা 40 মিনিটে। হিজবুল্লাহ জানিয়েছে, ট্যাঙ্কগুলো জ্বলছিল এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছিল। মেরকাভা ট্যাঙ্কগুলোকে ইসরায়েলি বাহিনীর অন্যতম অজেয় অস্ত্র হিসেবে গণ্য করা হয়, যা যে কোনো যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অগ্নিশক্তির জন্য পরিচিত। এই হামলার আগে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাশেম এক বিবৃতিতে সতর্ক করে দেন। তিনি স্পষ্ট জানান, ইসরায়েলি সেনারা যেন যুদ্ধবিরতির ফাঁকে বিভ্রান্ত না হয়। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা ময়দানে রয়েছে এবং তাদের হাত ট্রিগারে রাখা হয়েছে। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম মারিফ ও সামরিক বিশ্লেষকরা স্বীকার করেছেন, হিজবুল্লাহ প্রযুক্তিগত দিক থেকেও এক ধাপ এগিয়ে রয়েছে। ইসরায়েলি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমগুলো হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে। ক্লোজড লুপ সিস্টেম, ড্রোন ও অপারেটরের মধ্যে সংযোগ একটি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে তৈরি হয়, যা জ্যামিং বা হাইজ্যাকিং থেকে সম্পূর্ণ মুক্ত। এই ড্রোনগুলোর পাল্লা পূর্বে ধারণা করা 2 কিলোমিটারের বদলে বাস্তবে 10 কিলোমিটারের বেশি। আইডিএফ এর নাহাল ব্রিগেডের একজন কমান্ডার স্বীকার করেছেন যে এই ড্রোনগুলোর নির্ভুলতা এবং পর্যবেক্ষণ ক্ষমতা ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল প্রযুক্তিগত ও অপারেশনাল দ্বিধা তৈরি করেছে। 162তম ডিভিশনের কমান্ডাররা হিজবুল্লাহকে সবচেয়ে চ্যালেঞ্জিং শত্রু বলে বর্ণনা করেছেন। ট্রাম্পের জন্য বড় অপমান, মার্কিন নৌবাহিনীকে পরাজিত করে 25+ ইরানি জাহাজ হরমুজ অবরোধ ভেদ করল। ট্রাম্প প্রশাসনের ঘোষিত কড়া নৌ অবরোধের মুখেও ইরানের অন্তত 26টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। লয়েডস লিস্টের মেরিটাইম ইন্টেলিজেন্স অনুযায়ী অবরোধ কার্যকরের প্রথম দিন থেকেই ইরানের শ্যাডো ফ্লিট মার্কিন অবরোধ ভেদ করে তেল ও গ্যাস বহন করে নিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই তেহরান নতুন আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের একটি জাহাজ দখলের ঘটনা এখন জাহাজ চলাচলের প্রবাহের সামনে নিতান্তই নগণ্য প্রমাণিত হচ্ছে। গত 13 এপ্রিল যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে। সেন্টকম দাবি করেছিল ইরানের সামুদ্রিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রয়টার্স, বিবিসি ও লয়েডস লিস্টের তথ্য বলছে ভিন্ন কথা। ইরানি জাহাজগুলো কিভাবে এই অবরোধ ভেদ করেছে? গোয়েন্দা তথ্য বলছে তারা ইরানের উপকূলবর্তী জলসীমা ও ওমানের জলসীমা ব্যবহার করে একটি নিরাপদ করিডোর তৈরি করেছে। জাহাজগুলো স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে অন্ধকারে চলে এবং মাঝে মাঝে ভুয়া পতাকাও ব্যবহার করে। উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী সারা বিশ্বে বর্তমানে 719টি ইরানি ডার্ক ফ্লিট ট্যাঙ্কার সক্রিয় রয়েছে। এর মধ্যে অন্তত 163টি জাহাজ ভুয়া পতাকার অধীনে চলছে। এই বিশাল বহর ট্রাম্পের জলদস্যুতার হুমকিকে কার্যত অর্থহীন করে দিয়েছে। অবরোধের ব্যর্থতার মাঝে ট্রাম্প প্রশাসন 20 এপ্রিল ইরানি কন্টেইনার জাহাজ তোশকা জব্দ করার ঘোষণা দেয়। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করেন এই জাহাজটি অবরোধ ভেদ করার চেষ্টা করায় তারা ইঞ্জিন রুমে গর্ত করে জাহাজটি অচল করে দেয়। মার্কিন মেরিনরা হেলিকপ্টার থেকে নামিয়ে জাহাজটি দখল করে। ইরান এই পদক্ষেপকে পাইরেসি বলে অভিযোগ করেছেন। তেহরান সতর্ক করে দিয়েছে এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে। আপাতত 26টির বেশি জাহাজের সফল যাতায়াতই প্রমাণ করে দিচ্ছে ট্রাম্পের অভেদ্য অবরোধ যতই বড় বুলি হোক না কেন, হরমুজের জলরাশির নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতেই। ইরানে যুদ্ধ চান না সেনারা, ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা মার্কিন সেনাদের। বিক্ষোভে আটক 60। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানে নতুন করে কোনো যুদ্ধ চান না। এই দাবির প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার আয়োজিত এই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে সরব হন সাবেক সেনা সদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতির এক পর্যায়ে পুলিশ অন্তত 60 জনকে আটক করেছে। অ্যাবাউট ফেস নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিং এ এই বিক্ষোভের আয়োজন করা হয়। সাবেক এই সেনা সদস্যদের মূল দাবি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাদের মতে যুদ্ধ ঠেকানোর ক্ষমতা কংগ্রেসের হাতেই ন্যস্ত। বিক্ষোভে অংশগ্রহণকারী সাবেক সেনারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ক্যালিফোর্নিয়ার মতো দূর থেকে এসে সাধারণ মানুষকে বলতে হচ্ছে যে তারা যেন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করে। অনেকে ইরান যুদ্ধের সময়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে বৈধতা দিতে আজ ঠিক সে ধরনের প্রতিশ্রুতি ও অজুহাতই ব্যবহার করা হচ্ছে যা অতীতে যুদ্ধের কারণ হয়েছিল। বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেয়। তবে সাবেক সেনারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে পুলিশ বল প্রয়োগ করে। এক পর্যায়ে অন্তত 60 জন আন্দোলনকারীকে আটক করা হয়। এই ঘটনার পর কংগ্রেস ভবনের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখা নেপথ্যে বেইজিং? ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ করা একটি ইরানি জাহাজকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি দাবি করেছেন জব্দ ওই জাহাজে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সরঞ্জাম ছিল, যা চীন থেকে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে রোববার ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ তুস্কা জব্দ করে মার্কিন বাহিনী। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স থেকে বারবার সতর্ক করার পরেও জাহাজটি থামতে অস্বীকার করলে সেটির ইঞ্জিন রুমে গোলাবর্ষণ করে সেটিকে অচল করে দেওয়া হয়। এরপর মার্কিন মেরিন সেনারা জাহাজে আরোহণ করে সেটির নিয়ন্ত্রণ নেয়। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নিকি হ্যালি বলেন, ওমান উপসাগরে জব্দ করা জাহাজটি চীন থেকে ইরানের দিকে যাচ্ছিল এবং এটি মিসাইল তৈরির কেমিক্যাল শিপমেন্টের সঙ্গে যুক্ত।
বারবার নির্দেশ দিলেও এটি থামতে অস্বীকার করছিল। এটি আরও একবার মনে করিয়ে দেয় যে চীন কিভাবে ইরানকে টিকিয়ে রাখছে। এই বাস্তবতা আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে জাহাজে ক্রু মেম্বারদের পরিবার থাকায় তারা সরাসরি সংঘাতে জড়ায়নি। তবে এই ঘটনার প্রতিবাদে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা বয়কটের ঘোষণা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে মার্কিন নৌ অবরোধ না সরানো পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে জাহাজটিতে এমন কিছু সরঞ্জাম থাকতে পারে যা শিল্প এবং সামরিক উভয় কাজে ব্যবহৃত হতে পারে। এর আগে 2019 সাল থেকেই এই শিপিং লাইনের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি ছিল, কারণ তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের সরঞ্জাম পরিবহনে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবার নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিলেন হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী মাজিয়ার। ইউরোপের দেশ হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার জানিয়েছেন তিনি দায়িত্ব নেয়ার পর আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে তার দেশকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্তটি বাতিল করেছেন। একে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য মাজিয়ারের সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংবাদ মাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, আইসিসিতে সদস্য পদ থাকার অর্থ হলো ওই আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যে কোনো ব্যক্তি হাঙ্গেরিতে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা যাবে। নেতানিয়াহু সহ ইসরায়েলের একাধিক ব্যক্তির উপর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বুদাপেস্টে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মাজিয়ার বলেন তিনি বিষয়টি নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়েছেন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে 2024 সাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে। সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত নির্বাচনে পিটার মাজিয়ার দল ঐতিহাসিক বিজয় অর্জন করে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে ট্রাম্প ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ ভিক্টর অরবানের 16 বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। গত বছর অরবান ঘোষণা দিয়েছিলেন আইসিসি থেকে বেরিয়ে যাবে হাঙ্গেরি। তার এমন সিদ্ধান্ত নেয়ার পেছনে অন্যতম একটি কারণ ছিল তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা মেনে নিতে পারছিলেন না। আইসিসি থেকে হাঙ্গেরিকে প্রত্যাহারের সিদ্ধান্তটি চলতি বছরের 2 জুন কার্যকর হওয়ার কথা ছিল। আর তা কার্যকর হলে হাঙ্গেরি হতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত একমাত্র দেশ যারা আইসিসির সদস্যপদ বাতিল করতে যাচ্ছে। তবে হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার তা চাননি। তিনি বলেন তার দল বিষয়টি পর্যালোচনা করেছে এবং তারা এই প্রক্রিয়া বন্ধ করবেন। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্ব ব্যবস্থাকে শিকারী শাসন হিসেবে অভিহিত করে এর তীব্র সমালোচনা করেছে। সংস্থাটি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে বলেছে এই দেশগুলো আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেসামরিক মানুষের উপর নৃশংসতা চালাচ্ছে। অ্যামনেস্টির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের বৈশ্বিক মানবাধিকার কাঠামো ভেঙে দিচ্ছে। অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট এক কড়া বিবৃতিতে জানান যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং রাশিয়া বর্তমানে বেসামরিক নাগরিকদের উপর বিচারহীনতার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি এই দেশগুলোর নেতাদের শিকারী হিসেবে আখ্যায়িত করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় গাজায় ইসরায়েলের অভিযান এবং লেবাননে হামলা বিশ্বব্যাপী মানবিক বিপর্যয় তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র একদিকে মানবাধিকারের কথা বললেও অন্যদিকে ইসরায়েলকে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধাপরাধে উস্কানি দিচ্ছে। এছাড়াও ইরান ও ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কথা উল্লেখ করে সংস্থাটি জানায় এই শিকারী শাসন এখন আর কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না। অ্যামনেস্টি আরো হুঁশিয়ারি দিয়ে বলেছে যে বিশ্ব নেতারা এই আগ্রাসনের সামনে কাপুরুষোচিত আচরণ করছেন। তোষণ নীতির কারণে আন্তর্জাতিক আইন আজ ধ্বংসের মুখে। যদি এখনই এই ধ্বংসাত্মক বিশ্ব ব্যবস্থাকে থামানো না যায় তবে কয়েক দশকের মানবাধিকারের অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। মসজিদে অগ্নিসংযোগ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর।
তেহরানে একটি মসজিদে অগ্নিসংযোগ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত একটি নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মিজানের প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমির আলী মির্জাফরি। তার বিরুদ্ধে তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত জানুয়ারিতে দেশ জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভের সময় তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর মঙ্গলবার ভোরে তা কার্যকর করা হয়। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ইরান জুড়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তবে দেশটির সরকার কৌশলগত ভাবে সেই বিক্ষোভ দমন করে। মার্কিন ইরান সংঘাতের প্রভাবে ফ্রান্সের ক্ষতি 6 বিলিয়ন ইউরো। ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানিয়েছেন, মার্কিন ইরান সংঘাতের ফলে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে ফ্রান্সের অন্তত 4 থেকে 6 বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। তিনি বলেন, যদিও আমরা এই সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় কিছু ব্যয় স্থগিত করার পাশাপাশি নতুন সহায়তা ব্যবস্থা প্রস্তুত করছে। মঙ্গলবার RTL রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের। লেসকিউর বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বন্ডের মুনাফার হার দ্রুত বৃদ্ধি পেয়েছে, যে কারণে সরকারের ঋণের ব্যয় অস্বাভাবিক বেড়ে গেছে, যা বাজেটে বাড়তি 36 বিলিয়ন ইউরোর বোঝা তৈরি করেছে। তিনি আরো বলেন, মঙ্গলবার সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি কিছু ব্যয় স্থগিত করার পরিকল্পনা তুলে ধরবেন, তবে সরকার সরাসরি বাজেট কাটছাট করবে না। দেশটির অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর বলেন, প্রধানমন্ত্রী লেকর্নু মঙ্গলবার সন্ধ্যায় জ্বালানি তেলের বর্ধিত মূল্য নিয়ন্ত্রণে ভোক্তাদের সহায়তায় নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করবেন। বিশেষ করে যারা কাজের প্রয়োজনে যানবাহনের উপর নির্ভরশীল তাদের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, ফ্রান্সের বাজেট ঘাটতি বর্তমানে ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। দেশটির সরকার বলছে, কেবল অতি প্রয়োজনীয় এবং নির্দিষ্ট খাতের জন্যই সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া দেশটির সরকার এখন পর্যন্ত কেবল পরিবহন, মৎস্য ও কৃষি খাতের জন্য জরুরি জ্বালানি ভর্তুকিতে মনোযোগ দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। নারকীয় এক হামলা চালালো হিজবুল্লাহ। 8টি সাঁজোয়া যান, 4টি মেরকাভা ট্যাঙ্ক সম্পূর্ণ বিধ্বস্ত। 23 হায়না সেনাকে জাহান্নামে পাঠালো প্রতিরোধ যোদ্ধারা। ট্রাম্পের জন্য বড় অপমান। মার্কিন নৌবাহিনীকে পরাজিত করে 25+ ইরানি জাহাজ হরমুজ অবরোধ ভেদ করল। ইরানের যুদ্ধ চান না সেনারা। ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা মার্কিন সেনাদের। বিক্ষোভে আটক 60। ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এবার নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিলেন হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী মাজিয়ার। মানবতার শিকারী, নৃশংসতার জন্য ট্রাম্প ও নেতানিয়াহুকে তীব্র সমালোচনা অ্যামনেস্টির। মসজিদে অগ্নিসংযোগ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর। মার্কিন ইরান সংঘাতের প্রভাবে ফ্রান্সের ক্ষতি 6 বিলিয়ন ইউরো। ফ্রান্সের অর্থমন্ত্রী দিলেন ভয়াবহ তথ্য। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।